এই প্রতিবাদ সভা এবং প্রেস ব্রিফিং এর সম্মানিত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং এই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সকল সাংবাদিক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে গত ২ মে আমার বার্তা একটি পত্রিকা এবং সংবাদ একটি পত্রিকার নিউজ এবং পরবর্তীতে সময়ের নারায়ণগঞ্জের পত্রিকার নিউজের পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি হঠাৎ করে ২ মে আমাকে ঢাকা থেকে বিভিন্ন সাংবাদিকরা ফোন দিয়ে জিজ্ঞেস করে, ইনকলাব, বিভিন্ন পত্রিকার, সংবাদের পত্রিকা, অনেক সাংবাদিকরা ফোন করে বলে আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আপনার আইজিপি অফিসে, আপনি এবং আপনার ছেলে নাকি ধর্ষণ করেছেন। আমি বললাম যে আমরা কাকে ধর্ষণ করেছি? বলেছে আপনি যাদের থেকে মার্কেট কিনেছেন তার পুত্রবধূকে। আমি বলছি কি প্রমাণ? যদি কেউ অভিযোগ করে থাকে, অভিযোগ মানুষের বিরুদ্ধে করতেই পারে, তো করে যদি থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হোক। যদি এমন কোনো প্রমাণ তারা দিতে পারে, তাহলে আমি একজন প্রতিনিধি সমাজসেবক হিসাবে আমি একটা কথাই এবং সন্তানের বাবা হিসাবে একটা কথাই বলতে চাই যে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা দেশ ও দেশ জাতির নীতি নির্ধারক তাদের কাছে আমার বিচার এবং প্রশ্ন, যদি এই ধরনের প্রমাণ যদি হয়, লক্ষ জনতার মাঝে আমাদেরকে গুলি করে মেরে ফেলাবো। এটা ছিল আমার বক্তব্য। পরবর্তীতে আমি জানতে পারলাম, যখন এই মেয়েটি একটি গত ২-৩ দিন পূর্বে একটি স্ট্যাটাস দিয়েছে যে ডিশ বাবু আমাকে বদনাম করার চেষ্টা করতেছে, তখন সেই স্ট্যাটাসটা যে কোনো লোকের মাধ্যমে আমি পেলাম। পাওয়ার পরে আমি দেখলাম যেটা তো সন্দেহজনক কথা, যে রেপ করেছি সেই অভিযোগ দিয়েছে, তো বদনাম হওয়ার তার কিছু বাকি নাই। স্ট্যাটাস সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে আমি কালকে রাত্রে আমি স্ত্রী সন্তান সহকারে বসলাম। বসার পরে উভয়ের মনেই সন্দেহ। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে আমার ওয়াইফ এই রিয়াজ চৌধুরীর ছেলে সাজুকে ফোন দিল। ফোন দেওয়ার পরে অনেক প্রায় ১.৫-২ ঘন্টা ফোন আলাপ। তারা বলতেছে যে আমরা তো কোনো অভিযোগ করিনি, অভিযোগ আপনারা আমাকে ছোট করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনারা এই নিউজ করেছেন। আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি একজন প্রতিনিধি, আমি জনগণের বিপুল ভোটে নির্বাচিত, পরপর ২ বার নির্বাচিত একজন প্রতিনিধি। জনগণ যাকে বিশ্বাস করে তাকে কিন্তু তার ৫ বছরের অধিকার অর্পণ করে। আর আমার এই প্রতিনিধিত্ব ব্যাপারে সমগ্র বিশ্বই জানে যে আমি জনগণের জন্য কতটুকু পরিশ্রম করি। তো যাই হোক, আমি তো কখনো আমি এই ধরনের নোংরামানির প্রসঙ্গ তো কখনো আসতে পারে না। কারণ আমি যা উপার্জন করি কিন্তু আমার স্ত্রী সন্তানদের জন্য। সে নিজের উপরে নিতে পারে, কিন্তু পুরো সন্তানের উপর দিয়ে কেউ নিতে পারে না। সে একটা নারী জাতি, কথা ঠিক আছে, আমারও মেয়ে আছে, সে আমার মেয়ের চেয়েও ছোট, আমার মেয়ের মতো। আমার এই যেই কথাগুলো লেখা হয়েছে সময়ের নারায়ণগঞ্জ এবং আমার বার্তায়, যে তার সম্পত্তি নিয়ে বিরোধ, তো সম্পত্তি নিয়ে বিরোধ হচ্ছে রিয়াজ চৌধুরীর ওয়াইফ তার এক ছেলে এবং তার এক মেয়ে আমার কাছে বিক্রি করেছে, কিন্তু সাজু চৌধুরী কিন্তু আমার কাছে বিক্রি করেনি, বা তার বউর সাথে আমার কোনো বিরোধের কিছু নেই। তা আমি কেন, আমার যদি কোনো অভিযোগ থাকে, তাহলে নাসিমা বেগম এবং রাজু চৌধুরী, তাদের, রাশেদুল হক চৌধুরী এবং নীলা চৌধুরী, তাদের বিরুদ্ধে থাকতে পারে। কারণ তারা টাকা নেওয়ার পরে তারা আমাকে সম্পত্তিটা বুঝিয়ে দিচ্ছে না এবং রেজিস্ট্রিও করে দিচ্ছে না। রেজিস্ট্রির কারণটা হচ্ছে, আমি ওই প্রসঙ্গটা পরে আসছি, বাড়ির ব্যাপারটা। এখন যার নামে কোনো সম্পত্তি নেই তার সাথে আমার এই ধরনের নোংরামানি করার কোনো প্রসঙ্গ থাকতে পারে? এই প্রশ্ন আপনাদের কাছে আমার। আর ওই মেয়েটা, যে আমার যার নাম ধরে এখানে কথা বলা হয়েছে, তার সাথে আমার কথা হচ্ছে যে আঙ্কেল, আমি আপনার মেয়ের মতো, আমার নামটা উচ্চারণ করবেন না। তো যাই হোক, আপনারা বাকিটা আপনারা কথা বলবেন। তিনি আবার কালকে একটা প্রতিবাদ দিয়েছেন, যে প্রতিবাদটা সবাই নারায়ণগঞ্জের মধ্যে আজকের নিউজের মধ্যে আছে, যে তিনি দোষারোপ করছেন যে এটা তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঠিক আছে, হেয় প্রতিপন্ন করার জন্য আমি নিজেই নাকি করেছি। পৃথিবীতে এমন কোন মা বাবা আছে যে নিজের সন্তানকে সহকারে কোন নারীকে ধর্ষণ করে সেই অভিযোগ তার উপরে? আমি তো রাস্তার একটা ব্যক্তি নই, এখন একজন জনগণের প্রতিনিধি।
আমার প্রতিনিধিত্বকে আপনি আমাকে সম্মান না করেন, কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে আমার তো একটা পদ পদবি আছে। আমি দুইবারের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর, পাশাপাশি আমি প্যানেল মেয়র 1 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। সেই পদটাকেও সম্মান করা উচিত ছিল। একটা মানুষকে যুগ জিজ্ঞাসা না করে কোনো প্রমাণ ছাড়া এই ধরনের নিউজ করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত? আপনারা সমাজের আয়না, আপনাদের কলমের কালি হচ্ছে কোরআনের আয়াতের মতো পবিত্র। সেই পবিত্রতা রক্ষা করা একজন মুসলমান জাতি হিসেবে আমি মনে করবো ধর্ম যার যার, প্রত্যেকটা মানুষই কিন্তু, কেউ ভগবান বলেন, কেউ আল্লাহ বলেন, ধর্ম যার যার, আল্লাহ কিন্তু সবাই কিন্তু একজনকেই গড বলি, ভগবান বলি, আল্লাহ বলি, একজনকেই বলি। আমার কথা হচ্ছে যে এই যে কিছু অসাধু সাংবাদিকের কারণে আজকে দুটি পরিবার, এই রিয়াজ চৌধুরী পরিবার, সাজু চৌধুরীর পরিবার আর আমার পরিবার আজকে যে প্রতিপন্ন, এটার আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি এই প্রতিবাদ আপনারা উদ্ঘাটন করে দেখবেন। প্রত্যেকে, আমি করলাম না, যাদেরকে ভিকটিম দেখানো হয়েছে, সাজু চৌধুরীর ওয়াইফকে ভিকটিম দেখানো হয়েছে, তারাও অভিযোগ করলো না। তারা বলতেছে কালকে আমাদের কাছে রেকর্ড আছে যে রিয়েন কে, আমি তো চিনি না তাকে, আমার ছেলেকে সে চিনেই না। আর রেপের মতো তো কোনো ঘটনাই ঘটে নেই, যা সাংবাদিক ভাইদের কাছে অনেকের কাছে বোধহয় রেকর্ড আছে, তাদের ভাষ্য নিয়েছেন অনেকেই, সেটা আপনাদের কাছে প্রমাণ আছে। এই ঘটনা ঘটালো কারা? আজকে আমি সামাজিকতা করি, মানুষের গোলামি করি, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি রাজনীতি করি, আমার বিরুদ্ধে লিখতে পারেন, কিন্তু আমার স্ত্রী সন্তানকে নিয়ে লেখা তো অধিকার নাই। কারণ প্রত্যেকটা মা বাবাই কিন্তু সন্তানের ভবিষ্যৎ কামনা করে, উজ্জ্বল কামনা করে। আমি মনে করেন হয়তো সুশিক্ষায় ওরকম শিক্ষিত হতে পারিনি, কিন্তু আমার সন্তানরা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত। আমার দুটি মেয়ে, একটি ছেলে। আমার বড় মেয়ে স্কলারশিপের উপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে সে স্বামীর সংসার করছে, এবং ছোট মেয়েটে ও লেভেল পাশ করে এখন এ লেভেল পরীক্ষা দিয়েছে, এবং সে একটা নারী উদ্যোক্তা। সে নিজে উপার্জন করে। একজন নারীর উদ্যোক্তার পাশাপাশি আমার ছেলেতে নারায়ণগঞ্জ ভার্সিটিতে লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে। সে হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কখনো বাবার পরিচয় দেয় না, সে অফিস থেকে বের হয় না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ব্যবসা বাণিজ্য সে দেখে, আর আমি মানুষের গোলামি করি। যদি এই ধরনের অপপ্রচার যদি হয়, কোনো ভালো মানুষ কি সমাজের কাজে আসবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি এই যে নিউজ গুলো হয়েছে, তারপর দেখেন এই যে এখানে দেখেন আমার ওয়ার্ডের একটাই, যেদিন সময় নারায়ণগঞ্জে নিউজ হয়েছে, সময় নারায়ণগঞ্জ যেদিন নিউজ হয়েছে, আগের দিন সকালেই আমার ওয়ার্ডের একটা ছেলে, নাম মোহাম্মদ পাপ্পি, এই যে দেখেন, সে লিখেছে আজকে ব্রেকিং নিউজ, চোখ রাখুন আমাদের সাথে। কারা এগুলো করছে? কারা এই ধরনের? আমার নির্বাচনে করেছে, আমি একটা প্রতিনিধি, সকলে যে আমাকে ভোট না দিয়েছে তারও আমি প্রতিনিধি। আমার কোনো কিছু নাই, জনগণ আমাকে চেয়েছে, আমি নির্বাচিত হয়েছি, মানুষের গোলামি করছি, আমার শত্রু বলতে কিছু নাই। কারণ আমার প্রতিনিধিত্ব মাঝখানে যারা এই ধরনের অপপ্রচার চালায়, কারা করছে এগুলা, কারা টাকা সাচ্ছে, বিভিন্ন যারা বলতে সাংবাদিক, যাদেরকে টাকা দিয়ে এগুলো লেখালেখি করাচ্ছে এবং এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে খুঁজে বের করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি এই ব্যবস্থার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যাব, এবং যত আইনগত প্রক্রিয়া আছে আমি সব ব্যবস্থা নিব। কারণ সম্মান হচ্ছে আল্লাহ প্রদত্ত। আমি অনেক কষ্ট করে এই স্থানে এসেছি। এখানে যারা আছেন সাংবাদিক ভাইরা, আপনারা কি চাবেন এমন একটা জঘন্যতম কথা নিজের উপরে ব্লেম দিতে চাবেন? আমি একজন প্যানেল মেয়র, আমার পদ পদবিটাকে সম্মান করে আমি বলি, আমি সাধারণ মানুষ হতাম, কোনো দুঃখ ছিল না, আমি তো একজন সাধারণ মানুষ না। আল্লাহ পাক আপনাদের উসিলায়, আপনাদের লেখনির কারণে আজকে মানুষের ভালোবাসায় আজকে আমি মানুষ শিক্ষিত হয়ে কিন্তু আমাকে নির্বাচিত করেছে, এবং এই 36টা ওয়ার্ডের কাউন্সিলররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে প্যানেল মেয়র 1 বানিয়েছে। আজকে আমার পরিবারের প্রতি, আমার মেয়ের শ্বশুর বাড়ি আছে, তাদের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমার স্ত্রী সন্তানরা কিভাবে মুখ দেখাবে? আমাদের পরিবার একজন মনক্ষুণ্ণ একটা মৃত ব্যক্তির বাড়ি যেরকম, ঠিক সেরকম হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানুষ বলে
যারা আমার বিরোধিতা করে, যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তারা মানুষকে ঘরে ঘরে গিয়ে পত্রিকা দেখাচ্ছে, দেখেন বাবু আর বাবুর ছেলে রেপ করেছে। অথচ যে রেপিস্ট, যে ভিকটিম, সে বলছে কি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, আমি অভিযোগই করিনি। তাহলে করলোটা কি? এই নিউজটা করলো কেন? এই নিউজটা কোত্থেকে আসলো? কে অভিযোগ দিল? এটা প্রতি আপনারা বের করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটা নারী জাতি হচ্ছে মা জাতি, সবচেয়ে সম্মানী জাতি। সেই নারী আমার মা হোক, বোন হোক, বা সে যে যারই সন্তানই হোক, সে একটা নারী, তাকেও কিন্তু হেয় প্রতিপন্ন করা হয়েছে। পাশাপাশি দেখুন, আমি বাড়িটা যখন আমি তাদের থেকে কিনতে চাইনি, মা ছেলের সাথে ঝগড়া বিবাদ, তারা এই নাসিমা রিয়াজ চৌধুরীর ওয়াইফ, তিনি আমাকে জোর করে হাতে পায়ে ধরে, আপনি সাজু চৌধুরীকে জিজ্ঞেস করলে পাবেন, রিকোয়েস্ট করে তারা একত্র হয়েছে যখন বাড়িটা রাজুকের সম্পত্তি, রাজুকের পারমিশন ছাড়া আপনি সন্তানকে কোথাও দান করতে পারবেন না। তো আমার সাথে যখন কথাবার্তা হয়েছে, আমি বলেছি যে আমি আপনার বাড়ি কিনবো না। না বাবা, আপনাকে বাড়ি কিনতেই হবে। আমার কাছে অন্তর রেকর্ড আছে, যখন টাকা পয়সা নিচ্ছে, রেজিস্ট্রি বায়না করা, তাদের কথা ছিল যে কাগজপত্র আমাকে রাজুকের পারমিশন এনে দিবে, আমি রেজিস্ট্রি করে নেব। রাজুকের পারমিশন ছাড়া কিন্তু রেজিস্ট্রি হবে না রাজুকের সম্পত্তি। এখন তাদের মা ছেলের বিরোধ, সেই বিরোধের কারণে আমি রেজিস্ট্রি করে নিতে পারছি না, এবং তারাও আমাকে বুঝিয়ে দিচ্ছে না। তারা এখন অস্বীকার করে, এটা রেজিস্ট্রির দলিল। তারা আমার থেকে 2,50,00,000 টাকা নিয়েছে, এবং এইটার সাথে এই বাড়ির দাম, আমি 3টা অংশ কিনেছি। তারা আমাকে প্রথমত একটা ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছে, তারা 5 জন মালিক, সাজু চৌধুরী, রাজু চৌধুরী, নীলা চৌধুরী, এবং ওনার মা নাসিমা চৌধুরী, এবং আরেকটা মেয়ের নামটা জানি কি, কন্যা চৌধুরী। কন্যা চৌধুরী লন্ডন থাকে, তিনি পাওয়ার অফ অ্যাটর্নি এনেছেন। পরবর্তীতে যখন সাজু চৌধুরী জেল থেকে বেরোয় আসে তার মার মামলায়, বেরোয় আসার পরে তার সাথে কথা বলার পরে সে বলতেছে, আমার এই বোন তো ওয়ারিশ না, আমার এই বোন পালক, আমাকে ওয়ারিশের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমি কিন্তু পুরো সম্পত্তির একজনের অংশ বাদ দিয়ে কিনেছি। সে আনুপাতিক হারে 5 জনের অংশ বাদ দিয়ে আমি 3 জনের অংশটা রেজিস্ট্রি করে নিয়েছি, একজনের অংশ সে পাওয়ার অফ অ্যাটর্নি বলে আমাকে রেজিস্ট্রি করে দেবে। যখন তার সন্তান থেকে শুনলাম যে পালক সন্তান তো এই সম্পত্তির মালিক হবে না, তাহলে সে কিন্তু সম্পূর্ণ টাকা নেওয়ার সময় পিছনে লিখে দিয়েছে আমাকে যে ওই লন্ডনে যে মেয়ে থাকে তার অংশের টাকাও সে কিন্তু বুঝে নিয়ে গেছে। দেখেন যেভাবে টাকাগুলো নিয়েছে, এবং অফিসের মধ্যে আমার ভিডিও ফুটেজও আছে, ক্যাশ টাকা এবং রেজিস্ট্রি অফিসে যাওয়ার আগে যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো নিয়েছে। এখন তারা এই টাকা আত্মসাৎ করার জন্য সেটা আমাকে সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না, বরঞ্চ সে বলে আমার টাকা নাকি বাজেপ্ত হয়ে গেছে। আমার বাজেপ্ত হয়ে যাবে আপনি যদি আমাকে পেপারস না দেন, আমি রেজিস্ট্রি করব কিভাবে? কারণ রাজুকের নিয়ম নীতি আইনের বাইরে তো কোনো কিছু করা সম্ভব না। তাহলে আমি সার্ট অ্যাপ্লাই করে নিতে পারতাম, যেহেতু রাজুকের পারমিশন প্রয়োজন, এবং তারা মা ছেলে মিলতে পারে না বিধায় রাজুকের সম্পত্তি বিক্রি করতে গেলে, হেবা করতে গেলে, নামজারি করতে গেলে আপনাকে কি করতে হবে? রাজুকের পারমিশন লাগবে। যদি একজন না যায়, সে রাজুক পারমিশন দিবে না। তো মা ছেলের মধ্যে বিরোধ, আমি মাঝখানে কি? আমি তারপরে বসেছি, তারপরে এই সাজু চৌধুরীকে নিয়ে, তার মাকে নিয়ে আমি প্রমাণ করে দিয়েছি আমার অফিসের মধ্যে, সেই ভিডিও ফুটেজ আছে। আমি তো আপনার সম্পত্তি কিনতে চাইনি, টাকা হলে সম্পদের অভাব নাই, আপনারা আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেন। তারা বলতেছে যে আমরা সম্পত্তির দাম বেশি পাইছি, 20 কোটি টাকা বেশি। তা আমি বললাম 20 কোটি টাকা যদি পেয়ে থাকেন, আপনি তো আমার কাছে বিক্রি করছেন, যদি পয়সার লোভ হয়ে থাকে ঠিক আছে, 20 কোটি টাকা আপনার 15 কোটি নিয়ে যান, আমাকে 5 কোটি বেনিফিট দিয়ে দেন, আপনার সম্পত্তি আমার লাগবে না। ঠিক আছে, তারা আমাকে বললেন যে 50 লাখ টাকা দিবে, সে বেনিফিট 50 লাখ টাকা দিবে। ঠিক আছে, এই প্রায় এক বছরের উপরে আমি তাকে উকিল নোটিশ পাঠিয়েছি, উকিল নোটিশও দিয়েছি। এখন তারা যদি আমাকে রাজুকের পারমিশন না এনে দেয়, তার মানে আমার টাকাটা কি চলে যাবে? আমি একজন প্রতিনিধি হিসাবে একদিন শুধু তারা মা ছেলে সাজু চৌধুরী, রাজু চৌধুরী এবং নাসিমা রিয়াজ চৌধুরীর ওয়াইফ সহকারে দাঁড়িয়ে থেকে আপনারা দেখবেন রিয়াজ চৌধুরী মার্কেটের সামনে যে সাইনবোর্ডটা আছে, আজ অব্দি বলবৎ আছে, যে মার্কেটের উপরে লাগানো আছে, তারা দাঁড়িয়ে থেকে আমাকে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল যে আমি বায়না সূত্রে মালিক। আমি তো কোনো জুলুম করিনি, আমি তো কখনো তাদের বাড়িতে চাইনি। কখনো গিয়ে একটা দোকানের আমি যে 2.5 কোটি টাকা তাদেরকে দিয়েছি, সে 2.5 কোটি টাকার কি আমার মূল্য নেই? আজকে আমি প্রতিনিধি যদি না হতাম, তা আমি বাড়ির যেভাবে উদ্ধার করার আমি করতাম। কারণ আমাদের প্রত্যেকটা কাইকে হাঁটার মধ্যেই দোষ, যে কারণে আমি নীরব ভূমিকা, তার বিরুদ্ধে কিন্তু আমি এখন পর্যন্ত একটা জিডিও পর্যন্ত করিনি। আপনাদের কাছে অনুরোধ, আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি আমি টাকা দিয়ে থাকি, আমি বাড়িটা কিনে থাকি, দয়া করে আমার এই প্রতিনিধিত্বের
অসহায়ত্বের দুর্বলতার সুযোগ না নিয়ে আমাকে দয়া করে হয় আমার টাকাটা উদ্ধার করে দিবেন, নয়তো আমাকে বাড়িটা উদ্ধার করে। এই বাড়ি কিনতে গিয়ে আজকে দেখেন কত অসম্মানিত, কত লজ্জাজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যা আমি কারো কাছে কাম্য নই। কারণ আমি নিজে ক্ষতিগ্রস্ত হতে রাজি আছি, কিন্তু কারো ক্ষতি করতে আমি অভ্যস্ত নই। কারণ আমার বংশগত একটা পরিচয় আছে। নারায়ণগঞ্জ শহরে সর্বপ্রথম চারতলা বাড়ির মালিক আমরা। আমরা পূর্বের থেকে বনেদি পরিবারের সন্তান। আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছি। আমরা রাস্তাঘাটে ছেলে না, এবং রাস্তার থেকে উঠে আসিনি। রাজনীতি করি আমার বিরুদ্ধে লিখতে পারে, আমার স্ত্রী সন্তান পুরো নারীকে নিয়ে এই ধরনের এমন এমন জঘন্য অপবাদ দিবে। আপনারা দেখেছেন পূর্বের দিনে আমার বিরুদ্ধে যেইভাবে হোক, যোগ সাজেশে হোক, আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়েছে। সেই মামলাগুলির ব্যাপারে একটা অভিযোগ দিতেই পারে। একটা অভিযোগ দিলে আপনাকে সেই অভিযোগ প্রমাণ হলে আপনারা যা খুশি তা দেখেন। অভিযোগ দিতে না যে কেউ যদি একটা চিঠিও করে, সেটাও আপনারা নিউজ করে ফেলেন। ঠিক আছে, আমরা তো মনে করেন একটা ছোটখাটো নিউজের জন্য তো আমরা হেয় প্রতিপন্ন হতে পারি না। এখানে লিখেছে এই সময় নারায়ণগঞ্জে এবার ধর্ষণ মামলায় ফাঁসতে পারেন প্যানেল মেয়র বাবু, সময়ের নারায়ণগঞ্জ। এখানে অভিযোগে লেখা হয়েছে যে ডাকাতি মামলার আসামি। এটা কিভাবে তিনি বললেন? পূর্বে তো লিখেছেন, আমি কিছু বলিনি। প্রত্যেকটা যতগুলো আমাকে 10-11টা মামলা দেওয়া হয়েছে, প্রত্যেকটা মামলার থেকে আমি বেকসুর খালাস পেয়েছি, যার ডকুমেন্টস আমার কাছে হাজতে আছে। আপনারা লিখেছেন অভিযোগ করেছে, আমাকে অ্যারেস্ট করেছে। রাজনীতি করি যখন আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা হইতেই পারে, অভিযোগ হইতেই পারে। ওই আমি খালাস হলাম, যে আমি বেকসুর খালাস পেলাম, একটা ব্যক্তি তো লিখলেন না আমার বিরুদ্ধে যে তিনি সসম্মানে খালাস হয়েছেন। আল্লাহ পাক আমাকে মানুষের উসিলায় সম্মান দিয়েছেন, সেই সম্মানকে নষ্ট করার মতো ক্ষমতা তো কারো থাকা উচিত না, বা এই ধরনের নোংরামানি করা, এটা আমি কারো কাছে কাম্য করি না। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা হচ্ছেন সমাজের আয়না। আপনাদের কারণে দেশ ও জাতি সমগ্র বিশ্ব আপনাদের মাধ্যমে দেশ বিদেশের খবরাখবর সবকিছু পায়, সত্য মিথ্যা জানতে পারে। সেই সুবাদে কিছু হলদে সাংবাদিকের কারণে আজকে এই সামাজিকতায় আজকে আমি মনক্ষুণ্ণ। আমি কি ভুল করেছি মানুষের গোলামি করতে এসে? যদি এই ধরনের নোংরামানি হয়, তাহলে কোনো ভালো মানুষ আর সমাজের প্রতিনিধিত্বের হাল ধরবে না। বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন কিছু, এটা কারা করছে খুঁটিয়ে বের করুন। নিউজের আগে যখন কমেন্টস চলে আসে, তাহলে কারা জড়িত আমার ওয়ার্ডের মধ্যে? ব্যক্তি বিশেষ 3টি পরিবার, সেই পরিবারগুলির নাম পরে বলবো। একে ধরলে পাওয়া যাবে যে সেই এই ফেসবুকে এই জিনিসটা দিল থেকে। যেখানে অভিযোগ হয় নাই, সে কিসের অপেক্ষায় থাকবে? আপনারা ডেট তারিখ মিলে দেখবেন, আমি আপনাদের কাছে কপিগুলো দিয়ে যাব। এখন আমার কথাটা হচ্ছে, বাপ্পি, এমডি বাপ্পি, আমি কপি দিতে তার ফেসবুকে ঢুকে দেখেন, আমি এই ফেসবুক থেকেই স্ক্রিনশট দিয়ে বের করেছি। আমার কথাটা হচ্ছে যে আপনারা এটা খতিয়ে দেখবেন। আমি ডিবি প্রধান হারুন সাহেবের স্বর্ণপন্ন খুব শিগগিরই হব, আপনাদের স্বর্ণপন্ন হলাম। আমি খতিয়ে দেখতে চাই, আমি ওনাদের মাধ্যমে এটা কোত্থেকে কারা করলো, কারা এই ধরনের জঘন্যতম নিউজটা করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলো, এবং রিয়াজ চৌধুরীর পুত্রবধূ সাজু চৌধুরীর ওয়াইফকে নিয়ে এই ধরনের ভিন্নতম মন্তব্য করলো, যে নারী এখনো স্বীকার করছে, আপনাদের কাছে প্রমাণ আছে যে আমি তো কোনো অভিযোগই করি নেই। এগুলো কোত্থেকে আসলো? আর আমি তো কখনো আমার বিরুদ্ধে, আমি কাউকে ছোট করার জন্য, আমি তো কখনো আমার স্ত্রী সন্তান নিয়ে এই ধরনের জঘন্যতম করবে কিনা, এটা এটা আপনাদের বিচার দিলাম। এটা কোনো মা বাবা এ ধরনের করবে কিনা। আমি যদি রাস্তাঘাটের মানুষ হতাম তাহলে কথা ছিল, কারণ আমি তো রাস্তার মানুষ, আমি কিন্তু প্রতিনিধি, আমাকে মানুষ চিনে, সম্মান করে। আমি মানুষের গোলামি করি, সেই জায়গাটার মধ্যে এই ধরনের মন্তব্য আমি কাম্য করিনি। সকলকে ধন্যবাদ। আমার এই ব্যাপারে আমার স্ত্রী এবং সন্তানের কথা বলবে। আসসালামু আলাইকুম। আজকে আমি একজন মা, একজন বউ হিসেবে কি ওনার নামে তো হয়। আপনারা দেখেন আমি কখনো কিন্তু কিছু বলি না। পত্রিকার মাধ্যমে ডাকাতি থেকে শুরু করে মানে আরো কত কত যে মানে ছিল, উনি যখন জেলে ছিল উনি তো ভিতরে ছিল, আমি কিন্তু বাইরে ছিলাম। আমি বুঝছি যে আমাদের কত দোষ। একমাত্র সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা এত এত কিছু করি। যাই হোক, তখন আমরা কিছু বলি নেই, কিন্তু এখানে আমার একটা ইয়াং ছেলে, আমার একটা ছেলের বিষয়, আমার স্বামীর বিষয়, এবং আমি মনে করি একটা মারার কেসের থেকে খারাপ জিনিস হয়েছে ধর্ষণ। আমি ওই মেয়েটার সাথে কাল রাতে কথা বললাম, যেভাবে অনেক বলার পরে উনি বারবারই একটা কথা বলতেছে, আপনার তো ছেলে।
তাহলে আমি ওনাকে বলি আপনাদের মাধ্যমে, তো ওনাদের ফ্যামিলিতে হয়তো ছেলের কোনো মূল্য নাই, ছেলেরা যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু আমার ফ্যামিলিতে, আমার শিক্ষায় আমার মেয়ে দুটোর যেমন সম্মান, আমার ছেলেটা এমন সম্মান। এই যে আপনারা যা আসেন বাবু সাহেব দেখেন, আমার ফ্যামিলি সম্বন্ধে কি জানে, কেউ জানে না। আমি মনে করি যে মা হিসাবে, স্ত্রী হিসেবে আমার পরিবারটা একটা জান্নাতি পরিবার। আমি এইভাবে আমার ছেলে মেয়েদের শিক্ষা দিই। আমি এইভাবে, এই যে আমার ছেলে দেখুন, এই যুগের ছেলে, এখনকার ছেলেরা, বড় লোক বাবার ছেলেরা, এই ধরনের ছেলেরা দেখবেন ঢাকা যাচ্ছে, পার্টি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, বাপ মার কোনো মূল্য নাই। কিন্তু আমার ছেলে ঘরে এসে, আমি যখন শুয়ে থাকি, আমার পায়ে টুক করে একটা চুমা দিয়েও ঘরে ঢুকে। এটা কেউ জানেন? জানেন না। ও আমার পায়ে একটা চুমু দেয়, দিয়ে ঘরে ঢুকে। যদি আমি রান্নাঘরে থাকি, ঘরে থাকি, আমার গাল দুটো এভাবে টানে, কপালে একটা চুমু দেয়, ঘরে ঢুকে। আমার শিক্ষা এগুলা, এগুলো আমার শিক্ষা। আমার ছেলে আমার সাথে যে উমরা করছে, 5 ওয়াক্ত নামাজ করে, ও দেখবেন সারাক্ষণই রাজনীতি করতে থাকে। এগুলো হচ্ছে আমার শিক্ষা। আমি, আমার টাকা আছে বলে যে আমি আমার ছেলেদেরকে আমার বাবার টাকায় চলবে তা না। ও ব্যবসা করে, ওর টাকা দিয়ে ও চলে, ওর বাবার টাকাও নেয় না, ওর বাবার টাকাও নেয় না। ওর যদি প্রয়োজন হয়, মোবাইল টোবাইল পছন্দ হয়, ওর বড় বোনকে বলে, ওর মাধ্যমে আমরা শুনি, আমরা একটু পরে দিই। আমার ধারণা, সাথে সাথে যদি একটা ছেলে মেয়ে কিছু চায়, সাথে সাথে যদি সেটা দেওয়া হয়, সেটার গুরুত্ব থাকে না, ওটার ভালোবাসা থাকে না, ওটার মূল্য থাকে না। এর জন্য ওরা যা চায় আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করি। আমার অ্যাবিলিটি আছে, আমার 3টা ছেলে মেয়েকে আমি সেভাবে রাখতে পারি। আমি কি সেভাবে রাখি? ও এভাবেই চলে। ও বলে যে মা, আমি যেভাবে ব্যবসা করি আমার তো বেতন হওয়া উচিত। আমি বলি তোমার তো অফিস আছে, অফিসের তো ভাড়া দাও না, তো ভাড়া, তোমার অফিসের ভাড়া হিসেবে তুমি বেতন দিবা, তুমি তো ভাড়া দাও না। আমার যে বড় মেয়েটা যে বললো, আমার বড় মেয়ে কিন্তু মেট্রিকে গোল্ডেনে পুরো ঢাকা বিভাগে ও 15তম হয়েছে, ইন্টারে পুরো ঢাকা বিভাগে ও 11তম হয়েছে। ওর বিয়ে হয়েছে, ও এখনো ব্যবসা করে, ও এখনো ব্যবসা করে। আমি শিখাইছি যাতে সবকিছুর জন্য স্বামীর কাছে হাত পাততে না হয়, বাবার কাছে হাত পাততে না হয়। এখনকার আমাদের সামাজিক যে ব্যবস্থা, আমাদের মেয়েদের যে অবস্থা, আমি চাই আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক, আমার ছেলেরা নিজের পায়ে দাঁড়াক। আমার ছোট মেয়েটাই যে বললো ও লেভেল দিছে, ও পুরো এই নারায়ণগঞ্জে ইকোনমিক্সে অ্যাকাউন্টিংয়ে হাইয়েস্ট করছে। ও ডেলি স্টার অ্যাওয়ার্ড, ও এশিয়া অ্যাওয়ার্ড, সবগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, এখনো এ লেভেল দিয়ে। আমার এই ছোট মেয়েকে আমি বলছি কাজ করো, ও এখনই নেটে কাজ করা শুরু করছে। আমি বলছি নিজে করো, করো। এবং আমার আমার ধারণা, আমার ছেলে মেয়েদের মাশাআল্লাহ, আল্লাহ গড গিফটেড, অনেক বুদ্ধি দিচ্ছে, অনেক ব্রেন দিচ্ছে। ও এখনই কাজ করে, ও লেখাপড়া করে, ও বেচ করে, ও কাজ করে। ও এখন এই ইন্টার থেকে, না হ্যাঁ, ও লেভেল থেকে এ পর্যন্ত ও 65,000 টাকা ইনকাম করছে। এখন ওই টাকা থেকে আমরা কিন্তু 1 টাকা নিই। ও প্রথম টাকাটা দিছে, বলছে মা একটু মসজিদে দাও, আমার প্রথম ইনকাম। ও এই টাকাটা ওর মামার ব্যাংকে অ্যাকাউন্টে রাখছে। আমি বলছি তোমার টাকা তুমি অ্যাকাউন্টে রাখো। ওর ওর যতটুকু খরচা আমি দিই ও বাবা দেয়, আদারওয়াইজ ওর যা পছন্দ হয় ওর টাকা থেকে কিনে। এটাই হচ্ছে আমার শিক্ষা। আমার যে সম্পত্তি, এগুলো তো আমার ছেলে মেয়েকে দিব না, কিন্তু তার মানে তো এই না ওদেরকে আমি একদম মানে কি করে দিব যে হয়তো আজ আল্লাহ আমাকে আজ দিচ্ছে, কাল নাও থাকতে পারে। আমি জানি যে একটা পরিশ্রমী ছেলে মেয়ে বিলাসিতা না করুক, অন্তত যদি ও পরিশ্রমী হয়, ও দুটো ডাল ভাত খেতে পারবে। এটা হচ্ছে আমার শিক্ষা। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে মেয়েটা বললো যে আপনারা করছেন, এই যে এই ইয়ে দিল যে ওনারা করছে, এটা কোনো মা বাবা করে, কোনো মা করে? এটা কি করে? এটা কি এই ছেলে, আমার ছেলে, আমার নারায়ণগঞ্জে, আমার পাইকপাড়ার ভিতরে আমার ছেলেকে আইকন বলে সবাই। ওর ব্যবহার, আপনারা যদি পাইকপাড়া যান, মা চাচিকে জিজ্ঞেস করবেন তো আমার ছেলের বাবা কি, ওরা সবাই আমাকে বলে যে এমন একটা ছেলে আপনি জন্মগ্রহণ দিচ্ছেন, ভাবি আপনার ধরুন। আমি আলহামদুলিল্লাহ, আমার 3টা ছেলে মেয়ে। এই ছেলের বিরুদ্ধে কিভাবে ওই সেই কথাটা বলো? আমি শুধু এই সময় নারায়ণগঞ্জের মধ্যে তীব্র নিন্দা জানাই। সে এই অভিযোগটা কোত্থেকে পেল? যে মেয়েটা ভিকটিম, সেও বললো জানি দেয়নি, তাহলে সে অভিযোগটা কোত্থেকে দিল? সে আমার হাজবেন্ডের নামে দিছে, আমার এই বাচ্চা ছেলেটার নামে দিছে। ও কি জানে আমার ছেলের সম্বন্ধে? ওনারা কি জানে? কিছু জানে না। ঠিক আছে, উনি পরবর্তীতে প্রতিবাদ দিল। উনি যখন অভিযোগ করলো তখন ওনার ছবি দিল, যখন প্রতিবাদ করলো ওনার ছবিটা দিল না। দিল একটুখানি, কেন? ওনার কি উচিত ছিল না? আমি একটা কথা বলি, আমার চাচা কিন্তু হারুনুর রশিদ খান কিন্তু আমার চাচা ছিল, যিনি মারা গেছেন। তো সাংবাদিকতার কিছু না হলেও তো আমার আইডিয়া আছে। আমার বাবা কিন্তু একজন মুক্তিযোদ্ধা, সে একজন রাজনীতি করে। আমরা ছোট থেকেই রাজনীতি পরিবারের মেয়ে। উনি তো পড়ে আসছেন, আমরা ছোট থেকে আমার বাবাকে রাজনীতি করতে দেখেছি। ওনার কি উচিত ছিল না যে যেভাবে আমি নিউজটা করেছি ঠিক সেভাবে আমি এই নিউজটার প্রতিবাদটা দেই, যে ওনার ছবিটা সহ যেটা ভুল হয়েছে, আমি সরি একটা বলি। সরি বললে কি মানুষ ছোট হয়ে যায় নাকি? সরি বলতে ছোট হয়ে যায়? এখন যদি ওনার নামে আমি কেস করে দিই কি হবে? এখন যদি কেস করে দিই, আমার এখানে তোমার সন্তানের ভবিষ্যৎ, হোয়াট ইজ স্টুডেন্ট। আমি আপনাদের মাধ্যমে আমি বলি, আপনারা সাংবাদিক, আপনারা আমাদের সাংবাদিক একটা মানুষকে অনেক উঁচু লেভেলে নেয়, আবার অনেক নিচে লেভেলে নিয়ে আসে। কিন্তু আমি বলি আপনারা একটু যাচাই করেন, যেটাই শোনেন। আমি যে বলবো আমার কথা সত্যি তা না, যাচাই করেন, জিজ্ঞেস করেন, তারপরে লেখেন। আমি ওনাকে বলবো যে আপনি যেভাবে এই নিউজটা করেছেন ঠিক সেইভাবে নিউজটা আপনি চেঞ্জ করেন, আপনি সরি বলেন। আমাকে একটা সরি বলতে হবে, যেহেতু এখানে আমার ছেলে জড়িত।
সরি বলে উনি ছোট হবে না। আমি মনে করি যে উনি ভুল যদি মানুষ বুঝতে পারে, যদি সরি বলে বড় হয়, এটা আমার শিক্ষা, আমি জানি। আমি আজ কিছু বললাম না, নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন প্লিজ। আর এই ধরনের নোংরামি থেকে আমাদের মুক্তি দেন। ওনার দোষ, মানে ওনার সবচেয়ে বড় দোষ, উনি যে কেউ কিছু বললে, কান্নাকাটি করলে উনি ওখানে চলে যায়। এই বিল্ডিং এর ব্যাপার আমি আমার ছেলে না করেছিলাম যে কিনো না, অনেক ঝামেলা ছিল। উনি বললো একটা মুরব্বী মানুষ ছেলেটা এত অত্যাচার করে, কিনি না, কি হয়? আমরা বলছি না আমরা এলাকা থেকে বাইরে প্রপার্টি করবো না। উনি করলো, ওনার দোষ। উনি মনে করেন যে বিচার করে, ন্যায় করে, যারা জোর জবরদস্তি মানুষের জায়গা জমি দখল করে, উনি দাঁড়ায় থেকে ভাগ করে, মানুষ এসে বলে ভূমি দখল করে, করুক, সেটা আমাদের কোনো দেখার বিষয় না, আমরা বলবো না। ওইটা হচ্ছে ওনার দোষ, উনি রাজনীতি করে করবে। কিন্তু আমি বলবো আমাকে নিয়ে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর রস্তে আমি হাত জোর করে বলি, এই ধরনের নোংরামি আর করবেন না। আপনাদের সন্তান আছে, প্লিজ এই ধরনের নোংরামি গুলো আর করবেন না। আর কি বলবো, আমি আর কিছু বলতে চাই না। আমার আজকে এ পর্যন্তই। আমি এর জন্য আসছিলাম এজ এ মা হিসাবে, আমি জাস্ট আমার ছেলের জন্য এই কথাগুলো বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে সবকিছু তো বাবা মা বললোই, যেহেতু অভিযোগটার মধ্যে আমার নামও আছে। এরকম আসলে আমার এই বয়সের তুলনায় আপনাদের মতো সিনিয়র মানুষের সাথে ব্যাপারটা বলাও লজ্জাজনক। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বেয়াদব হিসেবে নেবেন না। যেহেতু ঘটনাটা লিখিয়ে ফেলছে আপনাদের সামনে বলি, যেহেতু সব হয়েছে, আমি বেশি কথা বলবো না। আপনারা তো বুঝলেন যে অভিযোগ নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমি এর আসার আগে আমার বড় বোনের সাথে এবং ছোট বোনের সাথে কথা বলে আসলাম। বললাম, বোন, আমাদের বাবা মানুষের সেবা করে দীক্ষা, মানুষের উপকার করে দীক্ষা, আমার বিরুদ্ধে আজকাল লেগছে, কালকে তোর বিরুদ্ধে লাগতে পারে। বাবারা কি থামাই দিবি না কারো লেগে দিবি? আমার দুই বোনের কথা, আমার দুই বোন বলে পাচ্ছে যে আমরা যাই হই, আমরা আমার বাবাকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়ার থেকে, যখন মানুষ বলে জনগণের গোলাম, মানুষের সেবা করে, এই হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। তবুও আমরা খুশি আছি। আমাদের নিয়ে লেখেন, সমস্যা নেই। হয়তো আমরা মানুষ না, আমরা জনপ্রতিনিধি ছেলে, আমরা হয়তো কোনো মানুষ না, আমরা মানুষের সেবা করি, এটি অপরাধ। সমস্যা নেই, লেখেন আপনারা, আমি খুশি আছি। কিন্তু আমার বাবার কাছে যে জিনিস চাবো আপনাদের মাধ্যমে, জীবনও যাতে যতই বাধা আসুক, আমাদের জেলে ভরবে ভরুক, মেরে ফেলবে মারুক, জীবনও যাতে তার দমটা থাকা পর্যন্ত মানুষের সেবা থেকে দূরে না যায়, কখনো যাতে না যায়। এবং সবসময় অত্যাচারীর বিরুদ্ধে, সমাজের সুদখোরদের বিরুদ্ধে আমার বাবা যেন দাঁড়িয়ে থাকে। লাগলে নির্বাচন করবে না, সে যেই হোক, যাতে সমাজের সুদখোরদের বিরুদ্ধে আমার বাবা থাকে সবসময়। ধন্যবাদ। আর কিছু বলতে পারবো না আসলে। আর কি বলবো, আর কিছু বলার নেই। অপরাধ হলে মাফ করে দিবেন আমাদের অপরাধ একটাই, আমরা মানুষের সেবা। আমার বাবা কিন্তু জীবনে বলে নাই যে বাবা তোমার ব্যবসা করতে দেবে না। আমার বাবা বলছে একটা ভালো মানুষ, এটাই অপরাধ। আর কিছু বলার নেই। আপনার লেখেন। আজকে কি বানাইছেন? দর্শক বানাইছেন নাকি? আমি বলছি না দর্শক বানান। আমার বোনেরা বলছে যে ভাই আমাদের কোনো অপরাধ নেই, আমাদের বাবার কারণে যদি আমরা এফেক্টেড হই, সাধারণ আরো আমার ওয়ার্ডে প্রায় 60,000 মানুষের বসবাস। সেই 60,000 মানুষের জন্য তো কিছু করতে পারবো আমরা। বদনাম আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই আমাদের কিছু বলবেন। হ্যাঁ, আমরা তো, আমার কথাটা হচ্ছে যে আমি তো সাধারণ পাবলিক নই। আর পদ পদবি সম্মানজনক একটা স্থান, যে চেয়ারটা হচ্ছে দেশ ও জাতি সম্মান করে, যে চেয়ারটাকে, সেই চেয়ারের প্রসঙ্গ, আমি বাবুর প্রসঙ্গ না, সেই চেয়ারের প্রসঙ্গ নির্ধারণ করে অবশ্যই আমি যত দূর যাওয়ার পর্যন্ত প্রয়োজন তত দূর আমি অবশ্যই যাব। এটার খুদে বের করতেই হবে যে কারা এই অপপ্রচার চালাচ্ছে। এটার যদি সঠিক বিচার এবং সঠিক উদ্ঘাটন না হয়, কোনো ভালো মানুষ কিন্তু এই সামাজিকতা আর কখনো আসবে না। আমি যখন ঢাকা থেকে বিভিন্ন সাংবাদিক আমাকে ফোন করেছে, ইনকলাব থেকে ফোন করেছে, বিভিন্ন আরো জাতীয় পত্রিকা থেকে, চেহারা তো দেখা যায় না ফোনে, যদি বলে আমি সাংবাদিক, নাম্বারগুলো আমার কাছে আছে, ঠিক আছে, যে আমার বিরুদ্ধে যে অভিযোগ হলো, আমি বললাম আমার নাম্বার কোথেকে পেলেন? আপনি একটি প্যানেল মেয়র, আপনার নাম্বার বের করা কি এটা কোনো ম্যাটার নাকি? আপনি এই অভিযোগ আপনার বিরুদ্ধে ক্লেম এসছে, এমনকি সত্যতা যাচাই করেন, তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয়, আমার বিরুদ্ধে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। অনেককে আমি বুঝে বলেছি যে এটা পৃথিবীটা হয়, বাপ ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে, যে আমার সন্তানের থেকে ছোট, যারা ভালো মানুষ তারাই করে না। কিন্তু জাতীয় পত্রিকার সংবাদ এবং আমার বার্তা, তাদের প্রমাণ সহকারে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, ঠিক আছে। এবং সংবাদ পত্রিকা দেখেন, সংবাদে নিউজ করার পরে
দেখেন নিউজ ডিলিট করে দিয়েছে, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছি। দেখেন কি রেখেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর বাবু ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সংবাদ জি। এখন ব্যাপারটা হচ্ছে যে লিখবে, ব্ল্যাকমেল করবে, এটার সাথে কারা জড়িত, ঠিক আছে? ক্লাব থেকে, ঢাকা প্রেস ক্লাবের ক্লাব থেকে আমাকে অনেক সাংবাদিক ফোন করেছে। কালকে দুপুরবেলাও আবার আমাকে ইনকালাব থেকে ফোন করেছে। আমি বলছি ভাই যা খুশি লেখেন, বলার মতো ভাষা নাই, আমরা মৃত ব্যক্তির মতো হয়ে গেছি। কারণ সম্মান একদিনে পুরানো জিনিস না, অনেক কষ্ট করে আল্লাহ পাক আমাকে এই স্থানে আনছে। এখন যদি সম্মান নষ্ট করে আল্লাহ যদি চায় করবেন, করেন, আমার আপত্তি নাই, কিন্তু সত্যতা যাচাই করবেন। আপনাদের পরিবার আছে, আপনাদের ছেলে সন্তান আছে, তাদের দিক বিবেচনা করে সত্যটা যাচাই করে দেন, এতটুকুই বলেছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ আবারও জানাবো যুগের চিন্তা বাবলা ভাইকে। তার সাথে যখন আমি কথা বলেছি যে ভাই অনেকেই আমার কাছে আসছে টাকা পয়সা নিয়ে, আমার অফিসে গিয়েছে, আমার অফিস থেকে ফোন করেছে এই নিউজ করানোর জন্য। আমি বলেছি এই ধরনের মিথ্যা নোংরামানি অভিযোগ আমি নিউজ করতে পারবো না। সেই জন্য বাবলা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রেস ক্লাবের এবং প্রেস ক্লাবের যারা আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমে দেশ ও জাতি সমগ্র বিশ্ব জানবে আপনারা সেই যে উপকার আমাকে করেছেন এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে। সেজন্য আমার সমস্ত পরিবারের পক্ষ থেকে, আমার 70 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, নারায়ণগঞ্জের 27টা ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় যে যত কিছুই বলুক আমরা কিন্তু গোলামের থেকে পিছনের দিকে হাঁটবো না। কিন্তু আপনাদের কাছে আবারও শেষবারের মতো আমার অনুরোধ যে আপনারা এটার উদ্ঘাটন করে বের করেন যে দ্বিতীয়বার যেন কোনো যারা সামাজিকতা করে কোনো ভালো মানুষ তাদের বিরুদ্ধে যেন এই ধরনের অপপ্রচার যেন না হয়। আমার বিরুদ্ধে হয়েছে, আমি মেনে নিলাম, সাময়িক সময়ের জন্য মেনে নিলাম, কিন্তু অন্য মানুষের সম্মানহানি কেউ যেন না করতে পারে সেদিকে আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকবে যে সম্মান আল্লাহ প্রদত্ত, যে আল্লাহ সম্মান দেয় তাকে আপনারা কোনোদিনই ছোট করে দেখবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।